জামাত চেয়েছিল যে আজকে মধ্যরাত্র অপারেশন জোরদার করলেই যদি চুপুর মনোবল ভেঙে যায় এবং তিনি ভোররাতে পালিয়ে যান, তাহলে নতুন করে রাষ্ট্রপতি হবেন মুক্তিযোদ্ধা এলডিপি প্রধান কর্নেল অলি। দর্শক, রাষ্ট্রপতি চুপ্পুর এই সব বিতর্ক নিয়ে বা তার সাম্প্রতিক ইন্টারভিউ নিয়ে ঠিকানা মিডিয়া একটি রিপোর্ট করেছে, যে ঠিকানার খালেদ মদিনের ঠিকানা। সেখানে লিখেছে যে বিএনপির বিজয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু। ইউনূস সরকারের বিদায়কালে জমালেন বিতর্ক, বললেন যে গুমট অন্ধকার থেকে যেন মুক্ত হলাম। অন্তর্বর্তীকালীন সরকার নাকি বঙ্গভবনকেই কারাপ্রকোষ্ঠ বানিয়েছিল। তিনি আরো বলেছেন যে 2024-এ আমার হাত ধরে ক্ষমতায় বসেছিল ইউনূস, কিন্তু প্রেসিডেন্টের মর্যাদাকে ভূলণ্ডিত করেছে ইউনূস। বিদেশের মিশন সমূহ থেকে আমার ছবি নামিয়েছে, একাধিক বিদেশ সফর স্থগিত করেছে, দেশে প্রকাশ্যে অনুষ্ঠান আয়োজনে যাওয়া নিষিদ্ধ করেছে, এমনকি ঈদের জামাতেও পর্যন্ত আমাকে যেতে দেয়নি। এবং মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আরো অভিযোগ তোলেন যে ডক্টর ইউনূস রাষ্ট্রীয় নীতিমালা মানেননি, 14-15 বার বিদেশ সফর করে তিনি এসেছেন নিজে, অথচ ফিরে এসে প্রেসিডেন্টকে রিপোর্ট করার কথা, কিন্তু একটি বারের জন্য তিনি বঙ্গভবনে আসেননি, টেলিফোনেও কোনো আপডেট জানাননি, নতুন অধ্যাদেশ, নতুন নতুন চুক্তি কিছুই আমি জানি না। এই সকল আচরণ সংবিধানের লঙ্ঘনই বলা চলে। তো এই প্রেসিডেন্টের অভিযোগের বহুমাত্রিক প্রতিবাদ চলতেছে বিভিন্ন জায়গায়, ফেসবুকে পক্ষের চেয়ে প্রতিপক্ষ অধিক সোচ্চার। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সরাসরি আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এক কথার মানুষ নন। 5ই আগস্ট 2024-এ বলেন শেখ হাসিনা পদত্যাগ করেছে, এই কারণেই সংবিধানের 106 ধারা বলে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। আবার 6 মাস পরে মানব জমিনের মতিউর রহমানকে ইন্টারভিউতে ভিন্ন কথা তিনি বললেন। চুপ্পু বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র আমি পাইনি, সময়ের সঙ্গে সঙ্গে এই মানুষটি গিরিগিটির মতো রং পাল্টায়। সুতরাং প্রেসিডেন্ট পদে থাকার যৌক্তিকতা এবং মর্যাদা হারিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, বলতেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তাদের মতামত হলো যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে প্রাণে বাঁচিয়েছেন ডক্টর ইউনূস। কিভাবে? অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রেসিডেন্ট চুপ্পুর বিস্তর অভিযোগ, কিন্তু ইউনূস সরকারের উপদেষ্টারা প্রকাশ্যে কোনো প্রতিবাদ করেননি। একাধিক উপদেষ্টা বলেছেন প্রেসিডেন্ট চুপ্পু নিমুখারামি করলেন, কারণ 5ই আগস্টের ছাত্রদের যে গণ অভ্যুত্থান, তারা ওনার লাশ চেয়েছিল। ফ্যাসিস্ট হাসিনার ভোটারবিহীন নির্বাচনের অনুমোদনদাতা ছিলেন এই চুপ্পুই। 2024-এর অবৈধ সরকারের শপথ পরিচালনাকারী আজীবন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করেছেন এই চুপ্পু। দুর্নীতি দমন কমিশনার হিসেবে মহাদুর্নীতিবাজ ছিলেন। জনপ্রিয় ইসলামী ব্যাংকের 12টা বাজিয়ে ছেড়েছেন এই চুপ্পু। অ্যাসালাম গ্রুপকে দিয়ে ব্যাংকটি দখল করিয়েছেন। মুজিব হাসিনার বন্দনা গিয়ে বই লিখেছেন। শহীদ জিয়া, বেগম জিয়ার কঠোর সমালোচক ছিলেন। পদ্মা সেতুর দুর্নীতিতে শেখ হাসিনাকে সুবিধা দিয়েছেন। একজন রাষ্ট্রাপরাধী হয়ে তিনি রাষ্ট্রপতি পদে বসেছেন, এবং সর্বোপরি তিনি একজন বিদেশি নাগরিক এবং তিনি বিদেশে টাকা পাচারের সঙ্গেও তিনি জড়িত। ডক্টর ইউনূস সরকারের ভক্ত সমর্থকরাও নানা রকম মন্তব্য করতেছেন। অনেকে বলতেছেন যে বঙ্গভবন বারবার আক্রমণের শিকার। প্রেসিডেন্ট বলেছেন সেনাবাহিনী তাকে সুরক্ষা দিয়েছে, এই সেনাবাহিনী ছিল ডক্টর ইউনূসের অধীনে। হ্যাঁ, কাজেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে ডক্টর ইউনূস নিরপেক্ষ ছিলেন। উত্তেজিত বিপ্লবীদের মত ঠেকাতে ইউনূস সমর্থ হয়েছে, না হলে প্রাণ নিয়ে বাঁচতে পারতেন না শাহাবুদ্দিন চুপ্পু। শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার মতো ভারতেও পালানোর সুযোগও পেতেন না। কাজেই চুপ্পুর উচিত ডক্টর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। অন্য অনেক উপদেষ্টারা বলেছেন যে শাহাবুদ্দিন চুপ্পু নিরাপদে ছিলেন। ওনার প্রধানমন্ত্রী পলাতক, মন্ত্রীরা পলাতক, এমপিরা পলাতক, ওনার প্রিয় দল, অঙ্গদল সবই ভূতলবাসী। বাইরে কেবল বিপ্লবীদের মারদাঙ্গা পরিস্থিতি। খোলা ময়দানে ঈদের নামাজে গেলে চুপ্পু লাশ হয়ে ফিরতেন। এই যে তিনি বলেছেন যে আমাকে ঈদের জামাতে দেওয়া হয়নি, তিনি যদি খোলা ময়দানে ঈদের জামাতে যেতেন তাহলে তিনি লাশ হয়ে ফিরে আসতেন। ওনার পাবলিক রিলেশন বিভাগও বন্ধ করা হয়েছিল, কারণ সরকার পতনের পরও এই চুপ্পু নিজেকে জাহির করার চেষ্টা করতেন। এতে বিপ্লবীরা আরো বেশি বেশি ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল। দিনে দিনে বিপ্লবীদের জিঘাংসা বেড়ে যাচ্ছিল, কারণ 1400 তাজা তরুণকে হত্যা করেছিলেন ওনার প্রধানমন্ত্রী। তখন উনি ছিলেন রাষ্ট্রপতি, কোনো পদক্ষেপ উনি নেন নাই। এই হায়নার রূপী হাসিনাকে না পেয়ে সবাই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে মারতে চেয়েছিল, কিন্তু ইউনূস সরকার সেটা হতে দেননি।
রক্তপাতের হাত থেকে বেঁচেছিল ঐতিহাসিক বঙ্গভবন, যেটা ইউনূসের কারণে হয়েছে। অনেকটা প্রাণ ভিক্ষা সুযোগ দিচ্ছেন তাকে ডক্টর ইউনূস সরকার। এই জন্যই মহান সৃষ্টিকর্তার পর ডক্টর ইউনূসের নাম স্মরণ করা উচিত শাহাবুদ্দিন চুপ্পুর অত্যন্ত কৃতজ্ঞতা সহকারে। এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সবাই চুপ্পুকে নিরাপত্তা দিয়েছিল। তাই বাস্তবতা আজ ভুলে গেলে চলবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা পালিয়ে গেছেন 5ই আগস্ট। 8ই আগস্ট 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয়। শুরু হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে একদিকে সরকারের সক্রিয়তা, অন্যদিকে বঙ্গভবনে নেমে আসে নিষ্ক্রিয়তা। প্রায় 7 মাস পর ঘটে গণবিস্ফোরণ। প্রেসিডেন্ট চুপ্পুর পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও হয়, আক্রমণ হয়। রাত 2টা পর্যন্ত চলে বিপ্লবীদের সাঁড়াশি কার্যক্রম। ওই বিষয়ে প্রেসিডেন্ট চুপ্পু বলেছেন যে বিষয়টি রসজনক। ওই সময়ে এনসিপির কর্ণধার নাহিদ ইসলাম তাকে ফোন দেন, প্রেসিডেন্টকে অভয় দিয়ে বলেন যে আমরা এতে নেই, আমাদের ছাত্র তরুণ শক্তি এই মুভমেন্টে নেই, তবে কারা তো তাস দেখাচ্ছে আমরা জানি না। 1 বছর পরেও মিস্টার চুপ্পু ঘটনা সততা আসলে জানেন না। তিনি মিডিয়াকে বলেছেন যে ভীষণ আতঙ্কিত ছিলাম, অনেকটা মহান আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার মতো। বিশেষ সূত্রে প্রকাশ যে ঘটনাটি নেপথ্যে ছিল জামাত ইসলামের একাংশ। এলডিপি প্রধান মুক্তিযোদ্ধা কর্নেল অলির সাথে জামাতের একাংশের একটা সমঝোতা হয় যে চুপ্পুকে সরিয়ে 71-এর আরেক মুক্তিযোদ্ধা কর্নেল অলিকে ক্ষমতায় বসানো। অতঃপর জামাতকে ক্ষমতার দিকে টানবেন নতুন প্রেসিডেন্ট কর্নেল অলি। কাজেই মুক্তিযোদ্ধা চুপ্পুকে সরাতে মুক্তিযোদ্ধা কর্নেল অলি ছিল একটা মোক্ষম বিকল্প, যেটা জামাতের একাংশ একটা প্ল্যান করে রেখেছিলেন। কিন্তু মধ্যরাত্রে অপারেশনটি ব্যর্থ করে দেয় সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। জামাত চেয়েছিল যে আজকে মধ্যরাত্রে অপারেশন জোরদার করলেই যদি চুপ্পুর মনোবল ভেঙে যায় এবং তিনি ভোররাতে পালিয়ে যান, তাহলে নতুন করে রাষ্ট্রপতি হবেন মুক্তিযোদ্ধা এলডিপি প্রধান কর্নেল অলি। কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে এবং সেনাবাহিনীর চেষ্টায় জামাত ইসলামের এই পরিকল্পনা ব্যর্থ হয়। সুতরাং এটা বলাই যায় যে ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকারি মূলত যৌথভাবে বাঁচিয়ে দেন এই 71 বছর বয়সী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। এরপর 26শে মার্চ 2026 সালে বসতেছে বাংলাদেশের ত্রয়োদশ সংসদ। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি সরকার রাষ্ট্রপতি চুপ্পুকে রাখবেন? ইতিমধ্যে প্রেসিডেন্ট চুপ্পুর প্রিয় দল আওয়ামী লীগ বলতেছে প্রেসিডেন্ট চুপ্পু অশুভ। 12 ফেব্রুয়ারি নির্বাচনে পোস্টাল ব্যালটে অগ্রিম ভোট দেন প্রেসিডেন্ট চুপ্পু। যদিও এই প্রেসিডেন্ট চুপ্পু তার প্রাণ প্রিয় নেত্রী শেখ হাসিনা যে নো ভোট নো ভোটের ডাক দিয়েছিলেন, সেই জাতীয় নিষেধাজ্ঞা মানেননি প্রেসিডেন্ট চুপ্পু। তিনি তার প্রাণ প্রিয় পলাতক জননেত্রী শেখ হাসিনার ঘোষণাকে উপেক্ষা করেছেন। এরপরই এই বিষয়ে দেশে বিদেশে ব্যাপক বিতর্ক ওঠে এবং সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন আওয়ামী লীগ নেতারা। প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক মুখ খোলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন যে শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগ সরকারের অশুভ প্রেসিডেন্ট। ওনার সময়ই ঘূর্ণিঝড়ের মতো পতন দেখেছে দলটি, যদিও ক্ষমতার বইটা তিনি এখন পর্যন্ত ধরে রাখতে সমর্থ হয়েছেন। শেখ হাসিনা রেখে যাওয়া সংবিধান তিনি সংরক্ষণ করে চলেছেন। প্রেসিডেন্ট চুপ্পু বলেছিলেন যে সাংবিধানিক ধারাবাহিকতা একটা বিশাল বিষয়, শত বিপর্যয় আমি তার সংরক্ষণ করার চেষ্টা করে গিয়েছি এবং সফল হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপির নেতৃত্ব এতে সায় দিয়েছে। তাদের নতুন সরকারকে আমি শপথ পড়িয়েছি একজন প্রেসিডেন্ট হয়ে পরপর 3টা সরকারের শপথ। এটা আমার রাজ সৌভাগ্য। এটা কিন্তু দর্শক সত্য যে একজন প্রেসিডেন্ট হয়ে তিনি পরপর 3টা সরকারের শপথ পড়িয়েছেন, তাও বাংলাদেশে। এটা এর আগে কখনো ঘটেনি। কিন্তু তিনি বলেন যে আমি কেন অশুভ হব, আওয়ামী লীগ বললে কি আমি অশুভ হয়ে যাবো নাকি? 3 দফায় রাজপ্রদীপ জ্বালানোর মতো মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ প্রাপ্ত। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান অসম্ভব সুহৃদয়বান মানুষ, তিনি চাইলে আমি আসি, তিনি না চাইলে আমি নাই। যদিও তিনি রটার্সকে কিছুদিন আগে বলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন। এখন নতুন খবর হলো যে এই প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করার বিষয়ে, মানে প্রেসিডেন্টকে অভিশংসন করার বিষয়ে সংসদের ভিতরে একটা প্রস্তুতি চলতেছে বিএনপি, এনসিপি এবং জামাতের পক্ষ থেকে। 12ই মার্চের অধিবেশনে প্রেসিডেন্ট চুপ্পু সূচনা ভাষণ দিবেন এবং এই ভাষণেই জামাত জোট তথা এনসিপি প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছে। হ্যানা ভোট, জুলাই সনদ এবং 2 শপথের বিতর্ক তো আগে থেকেই আছে। পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি রূপে শাহাবুদ্দিন চুপ্পুর প্রেসিডেন্টশিপও আরেকটা বিতর্কের বিষয়। এবং গণভোটে
জনশিক্ষিত সরকারের মাথায় বিতর্কিত রাষ্ট্রপতি, এমন সব বিষয়কেই ইস্যু বানানোর চেষ্টা করবে জামাত এবং এনসিপি, এতে কোনো সন্দেহ নাই। এখন বিরোধী দল যে জামাত এনসিপি, তারা তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ যে তারেক রহমান হাসিনা সংবিধানকে গুরুত্ব দিচ্ছেন। আবার এই জুলাই সনদ নিয়েও কিন্তু বিএনপির ঘোলাটে ভূমিকা। জামাতের অভিযোগ তারেক সরকার ভারতের কাছে নতজানু, ভারতের পরামর্শে নাকি তিনি মন্ত্রিসভা গঠন, অন্যান্য পরিবর্তন, সামরিক বাহিনীর উচ্চ পদের রদবদল, জামাত এবং এনসিপি এই রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার মতো পদক্ষেপ নিতে চায়। কিন্তু এই পদক্ষেপ নিতে সংখ্যাগরিষ্ঠ বিএনপি ভুগছে দ্বিধাদ্বন্দ্বে যে কি করা উচিত, এখনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। তারা কি রাষ্ট্রপতি চুপ্পুকে রাখবে নাকি সরিয়ে দিবে? রাখলে ভালো হয় নাকি সরিয়ে দিলে ভালো হয়, এই সিদ্ধান্তই এখনো বিএনপি নিতে পারতেছে না। বিএনপির এক পক্ষ বলতেছে থাকুক না আরো কয়েক বছর, কিন্তু বিএনপির আরেক পক্ষ বলতেছে না, তাকে রাখা ঠিক হবে না, তাকে অনতি বিলম্বে অভিশংসন করে সরিয়ে দেওয়া হোক অথবা পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করা হোক। এখন বিএনপি আসলে দ্বিধাদ্বন্দ্বে আছে, কি করবে। তো যাই হোক, এখন যদি বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতায় এই চুপ্পু পর্বের ইতি টানতে চায়, সেক্ষেত্রে বিএনপিকে 2028 সালের এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর অপেক্ষা করতে হবে আওয়ামী লীগের সকল পক্ষ বিপক্ষ শক্তিকেও। কাজেই এটা শীঘ্রই বোঝা যাবে যে আসলেই বিএনপি চুপ্পুকে সরিয়ে দেওয়ার মতো ইচ্ছা পোষণ করে কিনা। ধন্যবাদ। 3-4 দিন আগে সেনাবাহিনীতে একটা বিরাট রদবদল হয়েছিল এবং সেই রদবদলের শীর্ষ খবর ছিল যে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে তার পদ থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছিল। এখন আজকের খবর, দ্বিতীয় দফায় সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের রদবদল। আমি এই খবরটা পড়ি, আমার বিশ্লেষণ করব। এখানেও দেখা গিয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যে ডক্টর ইউনুস রেজিমে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে পাকিস্তানপন্থী বলে চিহ্নিত করত বিভিন্ন ভারতীয় এবং আওয়ামী মিডিয়া। আমি একটু পড়ে শোনাই। চলমান পুনর্বিন্যাসের অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীতে 1 সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা শীর্ষ পর্যায়ের রদবদল হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর থেকে পাওয়া তথ্য মতে এটা জানা যায়। তথ্য অনুযায়ী লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি করা হয়েছে। আগে এই কোয়ার্টার মাস্টার জেনারেল ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। 19 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসেন আল মোরশেদকে অ্যাডজুটেন্ট জেনারেল করা হয়েছে। মেজর জেনারেল এমডি হাকিমুজ্জামান মিস্টার কমান্ডেন্ট এবং মেজর জেনারেল এমডি নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে এবং কোয়ার্টার মাস্টার জেনারেলের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ডেন্ট করা হয়েছে, মানে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে কিন্তু কিছু পদ খুব গুরুত্বপূর্ণ, যেমন সেনাপ্রধান, তারপরে প্রিন্সিপাল স্টাফ অফিসার, কোয়ার্টার মাস্টার জেনারেল এবং চিফ অফ আর্মি স্টাফ। তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এর আগে এই প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে সরিয়ে দেওয়া হলো লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে এবং আজকে সরিয়ে দেওয়া হলো লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে কোয়ার্টার মাস্টার জেনারেলের পদ থেকে। এবং প্রশ্ন হচ্ছে যে আসলে এগুলো কেন করা হয়েছে, তারেক রহমান সরকার কিসের প্রভাবে এগুলো করতেছে। একটা সময় ছিল যখন ইউনূস সরকারের সময় কিন্তু সেনাবাহিনীর উপর ইউনূস সরকারের কোনো প্রভাব ছিল না, সেনাবাহিনীর প্রধান নিজের ইচ্ছা মতো অনেক কিছু করতেন। কিন্তু যেহেতু এখন একটা নির্বাচিত সরকার, এখন কিন্তু সেনাপ্রধান ইচ্ছা করলে কিছু করতে পারেন না। এবং এই যে এই সকল বদলি, তারপরে পদোন্নতি, এগুলি সবকিছু কিন্তু তারেক রহমান সরকারের আদেশেই হচ্ছে বা তার ইচ্ছা অনুসারে হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং এই যে এগুলো হলো, পাকিস্তানপন্থী বলে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, এদেরকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পদে দেওয়া হলো। মাত্র 1 সপ্তাহ আগে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে পরিবর্তন করা হলো এবং নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হলেন লেফটেন্যান্ট জেনারেল এম মাইনুর রহমান। এবং ধারণা করা হয় যে পরবর্তী সেনাপ্রধান হয়তো এম মাইনুর রহমানই হতে পারেন, যদি তিনি সরকারের কথা মতো সব কাজকর্ম করেন। এবং লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে বদলি করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ে। শুনতে কিন্তু অনেক ভালো শোনা যায়, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় একটা ডাম্পিং পোস্ট, মানে যাকে সেনাবাহিনীর ভিতরে আর রাখা দরকার নাই, সেনাবাহিনীর ভিতরে নাক গলানোর দরকার নাই, তাকে পাঠানো হয় ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এবং এই যে কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, তাকে পাঠানো হলো প্রতিরক্ষা কলেজের কমান্ডেন্ট পদে, কম গুরুত্বপূর্ণ পোস্টে তাকে পদায়ন করা হলো। আপনারা জানেন যে ডক্টর ইউনূসের আমলে প্রায় 13 বছর পরে
বাংলাদেশ সফরে এসেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, এবং এরপর থেকেই মূলত পাকিস্তান সরকারের ইচ্ছায় এবং ইউনূস সরকারের ইচ্ছায় কিন্তু দুই দেশের সম্পর্ক উন্নতি লাভ করে এবং প্রতিরক্ষা নীতিতেও দুই দেশ পারস্পরিক সহযোগিতা বিনিময়ের ক্ষেত্রে ইচ্ছা পোষণ করেন। আপনারা জানেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি ডক্টর ইউনূসের সঙ্গে কিন্তু একাধিক বৈঠক করেছেন, এবং গত বছরের জানুয়ারি মাসে, মানে এখন থেকে 1 বছর 1 মাস আগে, বাংলাদেশ সেনাবাহিনীর তৎকালীন প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি সরাসরি পাকিস্তানে গিয়ে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনিরের সঙ্গে, যেটা কিন্তু ভারত ভালোভাবে নেয়নি। ঠিক এর পরের মাসেই ফেব্রুয়ারিতে পাকিস্তান সফরে যান নৌবাহিনীর প্রধান মোহাম্মদ নাজমুল হাসান, যদিও তিনি এখনো শপথ অধিষ্ঠিত, বাট কয়দিন থাকেন আমি জানি না। এরপরে এপ্রিল মাসেই পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বেলুচ তিনি আবার ঢাকা সফরে আসেন। এরপর মে মাসে পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের ঢাকা সফর পিছিয়ে যায়, তবে জুলাইয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নকভি তিনি আবার ঢাকা সফর করেন। সেই বছরেরই আগস্ট মাসে ইসাক দার তিনি ঢাকা সফরে আসেন, এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে মুহূর্তে ঢাকা সফরে এলেন ঠিক সেই মুহূর্তে আবার পাকিস্তান সফরে গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, যাকে আজকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান পাকিস্তানে গিয়ে তিনি পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস কমিটির চেয়ারম্যান জেনারেল শাহিন শামশাদ মির্জার সঙ্গে একান্ত বৈঠক করেন। এই সব বৈঠকগুলো নিয়ে কিন্তু দেশে বিদেশে সেই সময় অনেক আলোচনা হয়েছে, বিশেষ করে আওয়ামীপন্থী মিডিয়া এবং ভারতীয় মিডিয়া তারা এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে পাকিস্তানের চর বলে উল্লেখ করেছেন, এবং তারা বলতেছেন এই দুই লেফটেন্যান্ট জেনারেল তারা জামাতপন্থী। এবং আপনারা অবশ্যই জানেন যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি ডক্টর ইউনূস রাস্তাভাজন ছিলেন, এবং একটা গুঞ্জন ছিল যে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে আসলে সেনাবাহিনীর প্রধান বানানো হবে, কারণ জেনারেল ওয়াকারের প্রতি বিভিন্ন কারণে ডক্টর ইউনূস অত্যন্ত বিরক্ত ছিলেন। কারণ জেনারেল ওয়াকারুজ্জামান তিনি চাইতেন দ্রুত নির্বাচন দিয়ে এই সরকার সরে যাক, এবং জেনারেল ওয়াকার চাইতেন যে সেনাবাহিনীর যেই অভিযুক্ত সেনা অফিসার তাদের বিচারটা আসলে সেনাআইনেই হোক। তো এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে ডক্টর ইউনূস তার নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে এই সেনাবাহিনীর প্রধানের একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছিল। এখন ইউনূস সরকার আর নাই, খলিলুর রহমান এখন আবার জেনারেল ওয়াকারের কাছের লোক, বিএনপির কাছের লোক, তো এখন তো এরকম নাই। এই পরিবর্তিত পরিস্থিতিতে আসলে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি একা হয়ে গিয়েছেন, যে তিনি ছিলেন ডক্টর ইউনূসের কাছের লোক। ডক্টর ইউনূস জেনারেল ওয়াকারকে সেনাবাহিনীর প্রধান থেকে সরিয়ে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে সেনাবাহিনীর প্রধান করতে চেয়েছিলেন, সেই সময় তো আর নাই। এখন নতুন সরকার আসার পরে বেকায়দায় পড়েছেন এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যাকে একসময় পরবর্তী সেনা প্রধান বলে মনে করা হতো, তাকে বদলি করা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার আসি আরেক পাকিস্তানপন্থী লেফটেন্যান্ট জেনারেল, মানে বলে কি পাকিস্তানপন্থী লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান। আমরা তো বলি ভাই বাংলাদেশপন্থী, কিন্তু পাকিস্তানপন্থী বলে আওয়ামী মিডিয়া এবং ভারতীয় মিডিয়া। তো এই লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে নিয়ে কিন্তু অনেক কানাঘুষা আছে। আমি শুধু একটু আপনাদেরকে একটা মানে ভারতীয় একটা মিডিয়ার কিছু একটা খবর আপনাকে দেখাই, তাহলে আপনি বুঝবেন। বর্তমান, এটা কলকাতার একটা সংবাদ মাধ্যম, তো এখানে লিখেছে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরে বিদ্রোহের ছক করেছিলেন আইএসআই ঘনিষ্ঠ অফিসার। সেনাবাহিনীর পদ থেকে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেশের ক্ষমতা দখলই ছিল তার লক্ষ্য, এবং এই চক্রান্তে দোসর ছিল জামাতি ইসলামী, যারা কিনা মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি। কিন্তু সেই খবর ফাঁস হয়ে যাওয়ার পরে অভিযুক্ত লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে ইতিমধ্যে নজরবন্দি করা হয়েছে। খবরে প্রকাশ, সেনা মহলে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান একজন পাকিস্তানি সমর্থক অফিসার হিসেবে পরিচিত, পাশাপাশি জামাত ইসলামের সঙ্গেও রয়েছে তার সখ্য। জানা গিয়েছে চলতি মাসের প্রথম সপ্তাহে গুরুত্বপূর্ণ ডিভিশনাল কমান্ডারদের বৈঠকের জন্য ডেকেছিলেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, কিন্তু এই বৈঠকের কথা গোপন করা হয়। কিন্তু গোপন সূত্রে সেই খবর জেনে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সচিবালয়। সঙ্গে সঙ্গে সেখান থেকে সতর্ক বার্তা পাঠানো হয় যে শীর্ষ সেনা অফিসাররা যাতে এই বৈঠকে অংশগ্রহণ না করে, এবং তাতেই পরিকল্পনা ভেস্তে যায় যে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের। সূত্রের খবর যে গত কয়েক মাস থেকেই চক্রান্তের জাল সাজাচ্ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর এই পাকিস্তানপন্থী কর্মকর্তা। গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের কূটনীতিক এবং জামাত ইসলামের সঙ্গে গোপন বৈঠক করেন লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান, এবং সেই খবরও ওয়াকারের কানে চলে যায়। তার নির্দেশেই ফয়জুরের উপর নজরদারি শুরু করেন বাংলাদেশ সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই। তো এটা হচ্ছে গিয়ে এই ভারতীয় মিডিয়ার খবর। এই খবর প্রকাশ করা হয়েছে গত বছরের 11ই মার্চ, মানে আজ থেকে প্রায় 10-11 মাস আগে। তো এটা হচ্ছে আসলে এই লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের উপর ভারতীয় মিডিয়ার চিন্তা ভাবনা।
পাকিস্তানপন্থী, জঙ্গি, আইএসআই, জামাত ইসলামী এমন কোন উপাধি বাদ নাই যে তাকে তারা দিয়েছেন। এবং ভারতের একটা ডিফেন্স পেজ আছে, ওরা ওই ডিফেন্সের বিভিন্ন খবর টবর দেয়। এখানে লিখেছে যে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য চুক্তির আড়ালে ভয়ঙ্কর গোপন সামরিক চুক্তি। গত শনিবার পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে কয়েকটি চুক্তি এবং সমঝোতা সাইন করে গিয়েছেন। তবে ঠিক একই সময় তাদের এই সফরের আড়ালে কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান পাকিস্তান সফরে চলে আসেন। তিনি রাওয়ালপিন্ডিতে অবস্থিত পাকিস্তান মিলিটারি হেডকোয়ার্টারে পাকিস্তান সেনাবাহিনীর কয়েকজন জেনারেলের সঙ্গে মিটিং করেছেন এবং এই মিটিং সম্পর্কে বিশেষ কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এমনকি বাংলাদেশি মিডিয়াগুলো এই সফর সম্পর্কে কোনো রিপোর্টও করেনি। তবে পাকিস্তানি মিডিয়ার কিছু রিপোর্ট থেকে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের এই গোপন মিটিং সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী তাদের মিলিটারি টেকনিশিয়ানদেরকে উন্নত প্রশিক্ষণ এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য পাকিস্তান পাঠাবে এবং বাংলাদেশি টেকনিশিয়ানদের প্রথম দল এই বছরের শেষের দিকে পাকিস্তান সফরের প্রস্তুতি গ্রহণ করেছে। এবং এই প্রজেক্টের লক্ষ্য হচ্ছে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বাংলাদেশ এয়ারফোর্সের সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা। সেগুলো হলো এয়ারক্রাফট মেনটেন্যান্স, মিসাইল সিস্টেম মেনটেন্যান্স, ডিফেন্স ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট মেনটেন্যান্স, এভিয়েশন ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্স ডিফেন্স ট্যাকটিক্স এবং মডার্ন মিলিটারি সিস্টেম। তো এরকম আরো সুযোগ করে দিবে। তো তো এইসব সহযোগিতা পাকিস্তান বাংলাদেশে করবে এবং ভারতীয় বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ তাৎক্ষণিকভাবে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তন না করলেও এটি ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরো গভীর করতে পারে। এবং এই বছরের 15 জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ASM কামরুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তান সফরে এসে পাকিস্তান বিমান বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে 32টি JF-17 ফাইটার ক্রয়ে আগ্রহ প্রকাশ করে। মূলত তখন থেকেই বাংলাদেশ JF-17 যুদ্ধ বিমানের ইভ্যালুয়েশন কার্যক্রম শুরু করেছে। তার মানে হচ্ছে যে এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান তিনি প্রথম পাকিস্তানে গিয়ে এই পাকিস্তানের JF-17 বিমান কেনার আগ্রহ প্রকাশ করেন এবং তার কয় মাস পরে সেখানে যান কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান। তিনিও পাকিস্তানের সঙ্গে বিভিন্ন সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর মিলিটারি টেকনিশিয়ানদেরকে পাকিস্তান পাঠিয়ে সেখানে ট্রেনিং এর ব্যবস্থা করেন। এবং এই সব বিভিন্ন কারণেই মূলত ভারতীয় মিডিয়া এবং আওয়ামী মিডিয়া এই দুজনকে পাকিস্তানপন্থী, জঙ্গি, জামাত ইসলামপন্থী বিভিন্ন আখ্যায় আখ্যায়িত করে এবং বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করে। এখন এই এক সপ্তাহের মাথায় নতুন তারেক রহমান সরকার এই দুজনকে চাকরি থেকে বাদ না দিলেও তাদেরকে তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ পোস্টে দিয়েছেন, যেটাকে এক ধরনের ডিমোশনই বলা যায়। যাই হোক, একটি নির্বাচিত সরকার তাদের পছন্দ মতো সেনাবাহিনী সহ সব ক্ষেত্রে সাজাবেন, বদলি করবেন, নতুন লোক নিয়োগ দিবেন বা অনেক অবসরে পাঠাবেন, এটা হয়ে আসছে এবং আমিও এটা স্বাভাবিকভাবেই দেখি। কিন্তু সচেতন মনে একটা প্রশ্ন থেকেই যায় যে এক সপ্তাহের মাথায় দুইজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, লেফটেন্যান্ট জেনারেল কিন্তু তারা, সেনাবাহিনীর প্রধানের পর যাদের অবস্থান, সেই দুইজন লেফটেন্যান্ট জেনারেলকে এক সপ্তাহের মাথায় তাদের পদ থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ পদে দেওয়া হলো, যেখানে অলরেডি ডক্টর ইউনূসের আমলে তাদের বিরুদ্ধে পাকিস্তানপন্থী জেনারেলে তকমা জুটেছিল। এবং এই তাদেরকে তারেক রহমান সরকার এই যে বদলিটা করলো, এটা কি আসলে নরমালি করা হয়েছে নাকি কোনো বিশেষ একটা গোষ্ঠীর ইঙ্গিতে এগুলো করা হয়েছে? এই প্রশ্ন কিন্তু সচেতন মহলে ওঠাই স্বাভাবিক। দর্শক, আপনারা কি ভাবছেন? এই যে এক সপ্তাহের মাথায় লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হলো এবং লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে জাতীয় প্রতিরক্ষা কলেজের কমান্ড্যান্ট পদে দেওয়া হলো, আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।